হ্যালো স্টুডেন্টস, হ্যালো হ্যাঁ। তো আমরা এখন শুরু করতে চলেছি ক্লাস 9-এর পলিটিক্যাল সায়েন্সের 4th চ্যাপ্টার, দ্যাট ইজ ওয়ার্কিং অফ ইনস্টিটিউশন। তো এই চ্যাপ্টারটা কিন্তু একটু বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের। তার কারণটা হচ্ছে যে এই চ্যাপ্টার তোমরা ক্লাস 8-এ কিছুটা পড়ে এসছো, 9-এ পড়ছো, আবার ক্লাস 10-এ পড়বে। তার মানে বুঝতে পারছো যে সিবিএসসি কিন্তু এমনি চ্যাপ্টারটা ইন্ট্রোডিউস করেনি। এটা তোমাদের হয়তো যারা ক্লাস 10-এর পর পলিটিক্যাল সায়েন্স পড়বে না, তোমাদের কিন্তু সারা জীবন এগুলোর নলেজটা কাজে লাগবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাবে, এইখান থেকেই প্রশ্নগুলো তোমরা মূলত পাবে। সুতরাং আমাদের এন্টায়ার পলিটিক্যাল স্ট্রাকচারটা তোমরা যদি ঠিকঠাক করে বুঝতে না পারো, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতেও অসুবিধা হবে। সে কারণে বলছি, চ্যাপ্টারটা আমি খুব ছোট করে মাইনরিটলি বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু মন দিয়ে শুনবে এবং বুঝতে পারবে। এবং যদি তোমরা কখনো বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি সেটাকে আবার রিপিট করে তোমাদের জানাবো। আর তো চ্যাপ্টারটা শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যাপ্টারটাকে একটু চ্যাপ্টারটা দেখে লাইক করবে, শেয়ার করবে বা কমেন্টস করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন দাবিয়ে রাখবে, যাতে কিনা নেক্সট ভিডিও গেলেই তোমাদেরকে সহজে চোখে অ্যাট্রাক্ট করে। যাই হোক, চলো আমরা শুরু করছি এখন ওয়ার্কিং অফ ইনস্টিটিউশন। দেখো এখানে কি বলছে, আমাদের কান্ট্রির ডিসিশন মেকার কারা। প্রথমে তোমাকে এটা বুঝতে হবে ডিসিশন মেকিং কে করছে। দেখো গভর্নমেন্টের 3টা অর্গান, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। তো এই 3টা অর্গান তারা কিন্তু, লেজিসলেচার কি করছে, ল মেকিং, এক্সিকিউটিভ কি করছে, ল এক্সিকিউশন, আর জুডিশিয়ারি তারা কি করছে, ল ইন্টারপ্রিটেশন। ন্যাচারালি আমরা দেখতে পাবো যে এই লেজিসলেচার এটা কিন্তু একটা মেইন ইম্পর্টেন্ট বা কি রোল প্লে করছে রিগার্ডিং ডিসিশন মেকিং প্রসেস অফ আওয়ার কান্ট্রি। এবার আসছি আমরা এখানে কারা আছে অ্যাকচুয়ালি। দেখো তোমরা জানো পলিটিক্যালি প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, বা প্রেসিডেন্ট ইজ দ্য হাইয়েস্ট পোস্ট অফ দ্য কান্ট্রি। তার সঙ্গে অ্যাটাচড প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, মাইন্ড ইট। এবং সে কি করছে, অল কাইন্ডস অফ ডিসিশন সে কিন্তু নিচ্ছে উইথ দ্য কনসালটেশন উইথ দ্য ক্যাবিনেট। এখানে পার্লামেন্ট হাউস, এই পার্লামেন্ট হাউস কম্পোজিশনটা একটু ভালো করে মন দিয়ে শুনবে। মেজর পোর্শন স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে যে তারা বলে দেয় সিম্পলি মেম্বার্স অফ লোকসভা, রাজ্যসভা, শেষ। নো, প্রেসিডেন্ট ইজ দেয়ার, মাইন্ড ইট। কাজে প্রেসিডেন্টের নামটা কিন্তু বলতেই হবে সবার আগে। তাহলে প্রেসিডেন্ট 2 হাউসেস, যেটি লোকসভা আর রাজ্যসভা। আর প্রাইম মিনিস্টার সে কিন্তু হাউসে ততক্ষণই থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত তার সাপোর্ট আছে অ্যাডিকুয়েটলি। তাহলে দেখো এখানে আমরা 3টা বিষয় নিয়ে আসলাম আমাদের এখানে। তো কি কি বললাম, প্রথমে বললাম হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, তাকে রাখতেই হবে পার্লামেন্টে। তারপরে কি বলছে, প্রাইম মিনিস্টার। আর এই যে আমরা পার্লামেন্ট যখন বলছি তাহলে কি বলছে, একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা হচ্ছে 2 হাউসেস, লোকসভা আর রাজ্যসভা। হলো। এবার একটা অন্য প্রসঙ্গে বলে নিয়ে আমি ভিতরে ঢুকছি, মণ্ডল কমিশন। এটা কিন্তু অনেক সময় শর্ট নোট আকারে আসে। এখানে অনেক সময় তোমরা দেখতে পাবে যে রাইট এ শর্ট নোট অন মণ্ডল কমিশন। মণ্ডল কমিশন ব্যাপারটা কি, দেখো আমাদের যখন ইন্ডিপেন্ডেন্ট হলো সে সময় কিন্তু আমরা একটা অন দি বেসিস অফ আওয়ার ইকোনমিক স্ট্যান্ডার্ড আমরা এসসি এসটি তৈরি করে নিয়েছিলাম। তারপরে 1978-এ যখন জনতা গভর্নমেন্ট ক্ষমতায় আসলো তখন তারা রিয়ালাইজ করলো যে অ্যাপার্ট ফ্রম এসসি এসটি আরও কিছু লোক পড়ে আছে যারা কিনা সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। তখন 1979-এ এরা একটা সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস বা সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন বসালো 1979-এ আন্ডার দি লিডারশিপ অফ জাস্টিস বিপি মণ্ডল। এইটাকে বলা হচ্ছে মণ্ডল কমিশন। এরা কি করলো, এই মণ্ডল কমিশন দেখলো যে যারা কিনা
এসসি এসটি রিজার্ভেশনের দ্বারা সাপোর্টেড হয়নি, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু রিয়ালি সোশ্যালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। এরা গোটা ইন্ডিয়াতে ঘুরে বেড়ালো, ফাইন্ড আউট করলো, করে নিয়ে তারা রেকমেন্ড করলো যে এরা হচ্ছে উইকার। কিন্তু ইন বিটুইন দেখা যাচ্ছে যে সেই জনতা গভর্নমেন্ট তারা ডিজলভ হয়ে যায়, ইন্দিরা গান্ধী 1980-তে ক্ষমতায় আসে। তারপরে তা আমরা দেখলাম যে 1989-এ ভিপি সিং প্রাইম মিনিস্টার হলো, আবার সেই জনতা গভর্নমেন্ট আসলো আর কি। এবার এই যে 1980-তে রিপোর্টটা জমা দিল, এটা কিন্তু ঢুকে গেল ফ্রিজে, অর্থাৎ অন্য গভর্নমেন্ট চলে আসলো। এখানে কি রেকমেন্ডেশনটা ছিল? এখানে মেন যে রেকমেন্ডেশনটা ছিল সেটা বলা ছিল যে 27% জব রিজার্ভেশন, এডুকেশনাল রিজার্ভেশন এই ব্যাকওয়ার্ড সেকশনের জন্য রাখতে হবে আর কি। এবং এটা নিয়ে পার্লামেন্টে কিন্তু ডিসকাশনও হয়। কিন্তু তারপরে দেখা গেল 1989-এ যখন কিনা এই ভিপি সিং ক্ষমতায় আসলো জনতা দল, তখন এটাকে আবার বের করে নিয়ে আসলো ফাইলটা, নিয়ে এসে তারা কিন্তু প্রাইম মিনিস্টার এটাকে তুললো এবং আলটিমেটলি এটাকে এক্সিকিউট করলো। কিন্তু এক্সিকিউট করলে তো হবে না, এবার দেখা গেল একটা সমস্যা দেখা গেল। তো ওইখানে কি বললো যে এরা বলেছিল কিন্তু 27% রিজার্ভেশন। তো দেখা গেল আমাদের কান্ট্রিতে কি হচ্ছে, এসসি এদের জন্য 16% রিজার্ভেশন আছে, এসটি এদের জন্য 8% রিজার্ভেশন আছে। আচ্ছা, তাহলে 24 কিন্তু হয়ে গেল। এবার সুপ্রিম কোর্ট বলল যে 49%-এর বেশি কিন্তু কোনোভাবে রিজার্ভেশন রাখা যাবে না। সে কারণে 49-এর বেশি ক্রস করা যাবে না যে কোনো রিজার্ভেশনের ক্ষেত্রে আর কি। সেই কারণে এরা কি করলো যে এই যে 8 আর 16 তারা হলো 24%, আর এরা অলরেডি হয়ে আছে। তখন দেখা গেল যে হায়েস্ট 25% রিজার্ভেশন আমরা দিতে পারবো। তখন এইটাকে আমরা এক্সিকিউট করলাম ফর ওবিসি ক্লাসেস, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস হলো। এইবার আমরা আসছি আসল জায়গাতে, আমাদের যে পার্লামেন্টটা আছে। আচ্ছা, নিড ফর পলিটিক্যাল ইনস্টিটিউশন কী জন্য? আমরা যে ইন্ডিয়ান ডেমোক্রেসিতে আছি, তো পলিটিক্যাল ইনস্টিটিউশনটা কী জন্য আমাদের দরকার আছে? দেখো এখানে কি বলছে, ফার্স্ট যে বিষয়টা আসছে, প্রাইম মিনিস্টার অ্যান্ড ক্যাবিনেট মিনিস্টার এরা কি বলছে, অল ইম্পর্টেন্ট ডিসিশন নেয় পলিসি মেকিংয়ের জন্য। এদেরকে সাপোর্ট করার জন্য কে আছে? সিভিল সার্ভেন্টস, যারা কিনা এই যে আইএএস, আইপিএস এরা যারা আছে, আইএএস, আইএএস বা আইপিএস বা এরকম ইন্ডিয়ান সার্ভিসেস যারা সিভিল সার্ভিস হয়ে আছে, এরা কিন্তু কি রোল প্লে করে? কারণ এই মিনিস্টাররা কিন্তু চেঞ্জেবল, কিন্তু সিভিল সার্ভেন্ট এরা কিন্তু ফিক্সড। সে কারণে এরাই কিন্তু সমস্ত ডিসিশন মেকিংয়ের জন্য মেজর রোল প্লে করে বাই প্রোভাইডিং ইনফরমেশনস অর নিডস। তারপরে আসছি আমরা সুপ্রিম কোর্ট। এটা কি? এই যে আমি আগেই বলেছিলাম, লেজিসলেচার ল মেকিং, এক্সিকিউটিভ ল এক্সিকিউশন, আর জুডিশিয়ারি ল ইন্টারপ্রিটেশন। তাহলে গভর্নমেন্ট যেটা করছে সেটা ঠিকঠাক করলো কি না সেটাকে অ্যানালাইসিস করার জন্য বসে আছে জুডিশিয়ারি। সুপ্রিম কোর্ট অ্যাট দ্য টপ বা অ্যাপেক্স লেভেলে বসে আছে। এখানে সিটিজেনদের বা গভর্নমেন্ট বা সিটিজেন গভর্নমেন্টের যখন কোনো প্রবলেম অ্যারাইজ করছে তখন কিন্তু সেটাকে সলভ করছে সুপ্রিম কোর্ট। এবার আসছি আমরা, হোয়াই ডু উই নিড পার্লামেন্ট? দেখো আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের মধ্যে পার্লামেন্টকে বলা হয় ইট ইজ দ্য হাইয়েস্ট বডি রিগার্ডিং ডিসিশন মেকিং প্রসেস। ন্যাচারালি পার্লামেন্টের ইম্পর্টেন্স প্রচুর। কি আমরা খুব সংক্ষেপে অ্যানালাইসিস করছি। এখানে কি বললো দেখো, প্রথমে বলছে যে পার্লামেন্ট ইজ দ্য ফাইনাল অথরিটি। দেখো পার্লামেন্ট ইজ দ্য ফাইনাল অথরিটি কিসের জন্য? ফর ল মেকিং অফ দ্য কান্ট্রি। আচ্ছা, এরা কি বলছে? অল টাইপস অফ ল ক্রিটিক্যালি অ্যানালাইসিস করবে, করে তারপর সেটা লেজিসলেচারে পাস করবে। তারপরে কি বলছে? পার্লামেন্ট শুধু ইন্ডিয়াতে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড মেক্স লস, bring about new law or changes the existing law, abolish the existing law,
যেটা যেরকম সোসাইটি ডিমান্ড করছে সেই অনুযায়ী তারা কিন্তু অ্যানালিসিস করে সেই কাজটা করছে। তারপরে কি বলছে, পার্লামেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সারসাইজ সাম কন্ট্রোল ওভার দোজ হু রান দ্য গভর্নমেন্ট। আর কি, পার্লামেন্ট কন্ট্রোলস অল দ্য মানি অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ পার্লামেন্ট গভর্নমেন্টের যত ফান্ডস আছে সমস্ত কিন্তু কন্ট্রোল করে, অর্থাৎ ইন এ সেন্স যে এমন কোনো কাজ করবে না যেখানে কিনা গভর্নমেন্টের এক্সেস খরচা হয়ে গেল, সেটা কাজটা করা হবে না। এবার আমরা আসছি এই যে পার্লামেন্ট, আর একটা বলছে কি হাইয়েস্ট ফোরাম অফ ডিসকাশন অ্যান্ড ডিবেট, আমাদের সমস্ত ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে সেটা, এটাকে বলা হচ্ছে ইট ইজ দ্য হাইয়েস্ট ফোরাম ফর ডিসকাশন অ্যান্ড ডিবেট ইন পাবলিক ইস্যুস অ্যান্ড ন্যাশনাল পলিসি ইন এনি কান্ট্রি। আর এটা কি বলছে, পার্লামেন্ট ক্যান সিক ইনফরমেশন অ্যাবাউট এনি ম্যাটার, যে কোনো জায়গার থেকে যে কোনো ইনফরমেশন চাইতে পারে, সে তারা কিন্তু অ্যানালাইসিস করবে। এই যে একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম যে কম্পোজিশন অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, তাহলে দেখো আমরা বলছি একটা ট্রায়াঙ্গুলার শেপ করে নিয়ে অ্যানালাইসিস করছি। এখানে বলছে সবার আগে হচ্ছে প্রেসিডেন্ট হেড, তারপরে বলছে কি রাজ্যসভা আপার হাউস, আর তারপরে হচ্ছে লোকসভা লোয়ার হাউস, হচ্ছে। এইবার আমরা আসছি এর ডিটেলিংটা। দেখো রাজ্যসভা, একটু আগে আমি বললাম যে কাউন্সিল অফ স্টেটস, এখানে কি বলছে যে এই আমরা এই কাউন্সিল অফ স্টেটসকে মেনলি রাজ্যসভা আকারে জানছি, আর এখানে 250 মেম্বার্স আছে, এর মধ্যে 12 মেম্বার্স আর nominated by the president from distinguished fields like sports, literature, science, art, culture, etc. etc. কারণ কি এই লোকগুলো, এই ফিল্ডের লোকগুলো কিন্তু পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়, সে কারণে কিন্তু এদেরকে আমরা একটা এক্সট্রা স্পেস দেই। আর এই রেস্ট অফ দি 238 মেম্বার্স যারা আছে আর কি, এরা কিন্তু বিভিন্ন স্টেটস থেকে এবং ইউটিস থেকে এরা রিপ্রেজেন্ট করছে। এবার এদেরকে কে সিলেক্ট করছে, মাইন্ড ইট। ধরো ওয়েস্ট বেঙ্গলের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যারা আছে, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স, এরা ভোট দেবে এদের মধ্যে কাউকে না, অ্যাপার্ট ফ্রম দিজ কিছু কন্টেস্ট করবে, এরা ভোট দিচ্ছে। নর্মাল ক্ষেত্রে আমরা যেমন ভোট দিই, এখানে কিন্তু রাজ্যসভার মেম্বার কারা হবে, এখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেক্টেড মেম্বাররা কিন্তু ভোট দিয়ে ডিসাইড করবে যে এই স্টেট থেকে রাজ্যসভায় কারা যাবে। এরপরে আসছে আমাদের লোকসভা বা লোয়ার হাউস, এখানে আমরা দেখছি 545 সিটস, এর মধ্যে 2 সিটস আর রিজার্ভড ফর নমিনেশন অফ দ্য প্রেসিডেন্ট ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এরা কারা, দেখো ইন্ডিপেন্ডেন্টের পরে সবাই কিন্তু চলে যায়নি, কিছু লোক রয়ে গেছে ইউরোপিয়ানস, তারা হয়তো কেরালা বা গোয়া বা এরকম কোঙ্কান সাইড দিয়ে তারা আছে বিভিন্ন জায়গাতে, দে আর নট ইউনাইটেড ইন নেচার। সে কারণে গভর্নমেন্ট ডিসাইড করলো যে এদেরকেও রিপ্রেজেন্টেশন এনশিওর করা হবে, সেই জন্য কি করলো যে এদের থেকে দুজনকে নমিনেট করবে। আর এই যে 543, এইটা কিন্তু আমাদের বিভিন্ন স্টেটস, টোটাল স্টেটসগুলোর থেকে আসবে 530, আর ইউনিয়ন টেরিটরিজ থেকে আসবে 13। এইভাবে হচ্ছে আমাদের 543 প্লাস 2 ইকুয়াল টু হলো 545। এইটা হচ্ছে আমাদের কারেন্ট স্ট্রেংথ। এখানে বলা আছে হাইয়েস্ট কিন্তু যেতে পারবে 552, কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে না, এটা এর রিজনটা পরে অ্যানালাইজ করা যাবে। এবার তাহলে পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা সেপারেটলি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মিটিংয়ের। কিছু কিছু ক্ষেত্র হয় যখন কিনা দুটো হাউস একসঙ্গে বসছে, যেটাকে বলছে জয়েন্ট সেশন। জয়েন্ট সেশনে কি হয়, দেখো দুটো ওয়েতে জয়েন্ট সেশন বসানো যেতে পারে। যখন পার্লামেন্ট বসছে কোনো সেশন, তখন ইনাগুরাল স্পিচ যদি প্রেসিডেন্ট মনে করে যে আমি জয়েন্ট সেশন ডেকে করব, ইটস অল রাইট। যদি প্রেসিডেন্ট মনে করে সেপারেটলি দিব, নো প্রবলেম। কিন্তু একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো হাউসে একটা হাউস একটা বিল পাস করলো আর একটা হাউস পাস করলো না, হয়তো লোকসভা
একটা বিল পাস করে দিল, রাজ্যসভা করলো না, বা উল্টোটা এই রকম ক্ষেত্রে কিন্তু আমাদের জয়েন্ট সেশন ডাকা হবে উইদিন 3 মান্থস। তো তখন দুজন মিলে বসে আলোচনা করে বিলটাকে কিন্তু ফাইনালাইজ করা হবে। তো ন্যাচারালি এটা খুব স্বাভাবিক যে যখন লোকসভার মেম্বার সংখ্যা বেশি, লোকসভাটাই এস্টাবলিশ হবে, ধরে নেওয়া হচ্ছে আর কি। তাহলে জয়েন্ট সেশন কখন বসে এটা তোমাদের কাছে পরিষ্কার হলো। এবার আমি আসছি লোকসভার পাওয়ার নিয়ে, কারণ লোকসভার সংখ্যাটা বেশি, লোকসভারই স্ট্রেংথ বেশি, লোকসভারই পাওয়ারও বেশি, সেই জন্য আমরা আগে লোকসভাটাকে ডিসকাশন করে নেব, তারপরে আসবো আমরা রাজ্যসভার দিকে। দেখো ফার্স্ট যে বিষয়টা আসছে, লোকসভা মানে অল টাইপস অফ মানি বিল ক্যান অনলি বি ইন্ট্রোডিউসড ইন লোকসভা অনলি। লোকসভাতেই একমাত্র আমরা মানি বিলটাকে ইউজ করতে মানে উঠাতে পারবো, এখানে কিন্তু রাজ্যসভার কোনো ক্ষমতা থাকবে না আর কি। যে কোনো বাজেট যখন তোলা হবে তখন কিন্তু লোকসভাতেই তোলা হবে আর কি, এখানে রাজ্যসভা কিচ্ছু করতে পারবে না, রিজেক্টও করতে পারবে না। হলো? আচ্ছা, তারপরে কি, যেহেতু লোকসভার সংখ্যাটা বেশি সে কারণে জয়েন্ট সেশন, একটু আগে যেটা বললাম, জয়েন্ট সেশনে কিন্তু এই লোকসভার কথাই মোস্টলি এস্টাবলিশ হয়। তারপরে কি বলছে, লোকসভা কন্ট্রোলস দি কাউন্সিল অফ মিনিস্টার্স। Only a person who enjoy the support of the majority of the member in Lok Sabha is appointed as Prime Minister. Prime Minister কে হচ্ছে? যে লোকটা কাউন্সিল অফ মিনিস্টারের মেজরিটি সাপোর্ট পাবে। এখানে একটা জিনিস মনে রাখবে, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো এটাকে, 272 এটাকে বলা হয় ম্যাজিক নাম্বার। কেন ম্যাজিক নাম্বার? কারণ এই যে 545 এর 50%-এর বেশি হলো এই সংখ্যাটা, কাজে যে প্রাইম মিনিস্টার হতে যাবে তাকে কিন্তু এই 272 সাপোর্ট এটা কিন্তু রাখতেই হবে। হলো? আচ্ছা, তারপরে কি বলছে, পাওয়ার্স অফ লোকসভা। দেখো আমরা কতগুলো ভাগে ভাগ করে নিয়ে অ্যানালাইজ করছি। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে কি আসলো, দেখো কতগুলো মোশন নিয়ে তোমাদেরকে আলোচনা করি, এগুলো কিন্তু জানতেই হবে। প্রথম বলা হচ্ছে যে কোশ্চেন আওয়ার বা জিরো আওয়ার। জিরো আওয়ারটা কি? দেখো জিরো আওয়ার মোস্টলি 60 মিনিট টাইম অ্যালোটেড বাই দ্য স্পিকার হোয়েন অপোজিশন মেম্বার্স ক্যান আস্ক এনি কোশ্চেন অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ বাউন্ড টু আনসার দ্য সেম। আচ্ছা, তারপরে কি বলছে, নো কনফিডেন্স মোশন, আর একটা মোশন। এখানে কি বলছে, যদি এমনটা দেখা যায় যে অপোজিশন পার্টি নো কনফিডেন্স মোশন আনার জন্য স্পিকারকে অ্যাপিল করলো, এবার স্পিকার নির্দিষ্ট দিনে নো কনফিডেন্স মোশন কল করলো, এবার অপোজিশন পার্টি রুলিং পার্টির এগেনস্টে তাদের যা এলিগেশনস লাগালো, রুলিং পার্টির পক্ষ থেকে কোনো মিনিস্টার বা প্রাইম মিনিস্টার তারা তাদের সাপোর্টে যত কথা বলার বলবে, এরপরে ভোট হবে। যদি ভোটে প্রাইম মিনিস্টারের সাপোর্ট 272-র নিচে নেমে যায়, অন দি স্পট গভর্নমেন্ট ডিসলভ হয়ে যাবে। তাহলে এত কিছু আছে যে আমরা কি করে এই লোকসভাকে কন্ট্রোল করছি। এরপরে আসছে ফিনান্সিয়াল পাওয়ার। ফিনান্সিয়াল পাওয়ারে যে কোনো ধরনের এই কোনো ট্যাক্স কালেক্ট করতে পারবে না লোকসভার অ্যাপ্রুভাল ছাড়া। ঝট করে গভর্নমেন্ট কোনো ট্যাক্স বসিয়ে দিল, তা কিন্তু পারবে না। আচ্ছা, তারপরে কি লেজিসলেটিভ পাওয়ার। এখানে কি বলছে যে ইট টেক্স পার্ট ইন মেকিং ল ফর গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। দ্য অর্ডিন্যান্স ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট অলসো হ্যাভ টু বি অ্যাপ্রুভড বাই দ্য লোকসভা। এই যে এখানে একটা শব্দ দেখলে যে অর্ডিন্যান্স জিনিসটা কি? অধ্যাদেশ। অর্ডিন্যান্স মানে হচ্ছে যে প্রেসিডেন্ট যখন সেশন চলছে না তখন একটা কিছু ইস্যু মানে অর্ডার জারি করে দিল, দিস ইজ কল্ড অর্ডিন্যান্স। এইটা কিন্তু যখন লোকসভার সেশন বসবে তখন কিন্তু তাকে এটা কনফার্ম করতে হবে আর কি, যে লোকসভা তাকে পাস করালো আর কি। আর কি কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এখানে কি বলছে, ইট হ্যাজ দ্য পাওয়ার টু মেক অ্যামেন্ডমেন্ট। মাইন্ড ইট, সবচেয়ে বড় জিনিস, পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করতে পারবে।
এর জন্য প্রসেস আছে যে থ্রু সিম্পল মেজরিটি অর স্পেশাল মেজরিটি র্যাটিফিকেশান, বিভিন্ন সে স্টেপগুলো আছে, তার জন্য কিছু পদ্ধতি আছে, কোন বিল কিভাবে পাস হবে এগুলো নিয়ে কিন্তু ডিটেলিং করা আছে। তো এই যে বিষয়টা, তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য লোকসভা কিন্তু দারুণ পাওয়ারফুল। আচ্ছা, এরপরে আসি আমরা জুডিশিয়াল পাওয়ার। দেখো, যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা চিফ জাস্টিস অফ হাইকোর্ট বা আদার জাজেস বা সুপ্রিম কোর্ট, এরা যদি কোনো মিসলিড করে বা কনস্টিটিউশন ভায়োলেট করে, এদেরকে কিন্তু রিমুভ করতে পারবে অনলি পার্লামেন্ট, মাইন্ড, যেখানে কিনা লোকসভার সদস্য সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, তারাই কিন্তু মেইনলি এটাকে ডোমিনেট করে। এখন আমি আসছি রাজ্যসভা। লোকসভা নিয়ে তো অনেক কিছু বললাম, এবার দেখো রাজ্যসভা কী হচ্ছে। ফার্স্ট হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। এখানে কি বলছে, লেজিসলেটিভ পাওয়ারের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা ইকুয়াল পাওয়ার হোল্ডার, অর্থাৎ যখন কোনো একটা বিল লোকসভা পাস করলো, সেটাকে রাজ্যসভায় পাঠাতেই হবে। রাজ্যসভা যদি পাস না করে তখন স্টপ হয়ে থাকবে। বা কোনো বিল প্রথমে অর্ডিনারি বিল রাজ্যসভায় উঠানো হলো, পাস হলো, লোকসভায় পাস করে দিল, সেখানে পাস হলো, প্রেসিডেন্টের কাছে গেল, এভাবে যাবে আর কি। আর রিগার্ডিং ফিনান্সিয়াল বিল, এইখানে কিন্তু একটু উইক, অর্থাৎ ফিনান্সিয়াল ব্যাপারে কিন্তু রাজ্যসভার কোনো রকম কোনো ক্ষমতা নেই। মানি বিল লোকসভায় পাস করানোর পর রাজ্যসভায় পাঠানো হয়, যেহেতু আছে এখানে, ঠিক আছে একটু দেখে নাও, এরকম ব্যাপারটা আর কি, যে উইদিন 14 ডেজ তাকে কিন্তু রিটার্ন করতেই হবে, 14 ডেজের মধ্যে তাকে রিটার্ন করতে হবে। যদি সে রিটার্ন না করে, ধরে নেওয়া হবে, ইট উইল প্রিজিউমড দ্যাট দে হ্যাভ পাসড দ্য বিল। আচ্ছা, তারপরে কি বলছে, অ্যামেন্ডিং পাওয়ার। নর্মাল ক্ষেত্রে রাজ্যসভা কিন্তু লোকসভার মতন ইকুয়ালি অ্যামেন্ডমেন্ট করতে পারে আর কি, এবং কিছু কিছু বিল থাকে স্পেশাল প্রসিডিওরের ক্ষেত্রে 2/3 মেজরিটি ইচ হাউসে লাগবে, কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে। তাহলে শুধুমাত্র লোকসভা পাস করলেই কিন্তু হবে না। আর একটা হচ্ছে যে ইলেকটোরাল পাওয়ার। এখানে কি বলছে, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এদেরকে কিন্তু ইলেক্ট করছে। এছাড়া কি বলছে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সে কিন্তু রাজ্যসভার মেম্বার না হয়েও সে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। আচ্ছা, আর কি জুডিশিয়াল পাওয়ার, ওই একই বিষয়ে যখন ইমপিচমেন্ট হবে তখন রাজ্যসভাও কিন্তু এখানে অংশগ্রহণ করবে, ইলেক্টেডরা অনলি, মাইন্ডেড, সবসময় ইলেক্টেডরা, নট নমিনেটেড। আচ্ছা, আর কি রাজ্যসভার কিছু স্পেশাল পাওয়ার আছে। স্পেশাল পাওয়ার বলতে কি, আচ্ছা বলছে যে দি পাওয়ার টু ডিক্লেয়ার সাবজেক্ট অফ স্টেট লিস্ট অ্যাজ এ সাবজেক্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। রাজ্যসভা চাইলে পরে কোনো স্টেট লিস্ট থেকে কোনো ইস্যুকে তুলে নিয়ে ন্যাশনাল ইম্পর্টেন্স বলে সেটা কিন্তু ইউনিয়ন লিস্টের মধ্যে নিয়ে আসতে পারে। আর কি পাওয়ার ইন রেসপেক্ট অফ ক্রিয়েশন অর অ্যাবলিশন অফ অ্যান অল ইন্ডিয়া সার্ভিস, অর্থাৎ কোনো স্টেটে আইএএস কজন থাকবে, আইপিএস কজন থাকবে, এটা কিন্তু রাজ্যসভায় ডিটারমাইন করে। রাজ্যসভা যদি কিছু কমায় দেয় কমাতে পারে, কিছু বাড়াতে চায় বাড়াতে পারে, এটা কিন্তু পুরোপুরি রাজ্যসভা করতে পারে। আর কি কোনো স্টেট নতুন স্টেট ক্রিয়েট করতে পারে, বা একটা স্টেটকে ভেঙে দুটো করে দিতে পারে, যেমন কিনা ধরো বিহার কেটে বিহার ঝাড়খণ্ড করে দিল, বা উত্তরপ্রদেশ কেটে দুটো পার্ট করে দিল, এরকম এরাই কিন্তু করতে পারে। কোনো স্টেটের নাম চেঞ্জ করতে পারে, সম্পূর্ণ এই বিষয়টা কিন্তু রাজ্যসভাকে সোল অথরিটি দেওয়া হয়েছে। হলো? আচ্ছা, এবার আসি আমরা পলিটিক্যাল অ্যান্ড পার্মানেন্ট এক্সিকিউটিভ। এরা কারা? দেখো, আজকে আমাদের যে প্রাইম মিনিস্টার আছে উনি কিন্তু পিপলের ভোটে জিতে ওখানে বসেছেন। ন্যাচারালি নেক্সট ইলেকশনে উনি জিততেও পারেন, নাও পারেন। কিন্তু তোমরা দেখবে আইএএস বা যারা সিভিল সার্ভিস পাশ করে যাচ্ছে, এরা কিন্তু পার্মানেন্ট, অর্থাৎ মিনিমাম 60 ইয়ার্স এরা কিন্তু তার থাকবেই, 60 ইয়ার্স তাদের এজ অনুযায়ী থাকবেই। ন্যাচারালি দে আর কল্ড পার্মানেন্ট। তাহলে এই যে লোকগুলো যারা পিপলের ভোটে জিতে যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ। আর যারা কিনা পরীক্ষা দিয়ে আসছে, সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আসছে, এরা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ। হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে লং টার্ম। হলো? এবার হচ্ছে হোয়াই ইজ দ্য মিনিস্টার মোর পাওয়ারফুল দেন সিভিল সার্ভেন্ট। দেখো,
তোমাদের মনে খুব সহজে একটা কোশ্চেন আসবে, তাহলে সিভিল সার্ভেন্ট যারা আছে তারা এত পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করে যাচ্ছে, আর তাহলে ওরা কেন পাওয়ারফুল না? মিনিস্টাররা মোর পাওয়ারফুল দ্যান দ্য সিভিল সার্ভেন্ট। তার কারণটা কি? কারণ হচ্ছে যে এটা যে পিপুল ইজ সুপ্রিম, এবার পিপুলের রিপ্রেজেন্টেটিভ, পিপুলের উইলে তারা যাচ্ছে, সেই কারণে, এবং পিপুলকেই তারা ফাইনালি আনসারেবল টু দ্য পিপুল ইন অল কনসিকুয়েন্সেস, সেই কারণে কিন্তু সিভিল সার্ভেন্টের থেকেও মিনিস্টারদেরকে বেশি পাওয়ারফুল ধরা হচ্ছে। হয়ে গেল। এবার আসি আমরা, এই যে মিনিস্টার, এটা তিনটা ক্যাটেগরির মিনিস্টার হয়। ফার্স্ট হচ্ছে আমাদের ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার কারা? ক্যাবিনেট মিনিস্টার মানে হচ্ছে অল পোর্টফোলিও হোল্ডার্স। তারপরে কি? মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, আর হচ্ছে মিনিস্টার অফ স্টেট। এই তিনটা ক্যাটেগরির মিনিস্টার তোমরা দেখতে পাবে। এই তিনটা মিলিয়ে কিন্তু বলা হচ্ছে, এবিসি মিলিয়ে বলা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স। হচ্ছে এটার সংখ্যাটা কিন্তু নট মোর দেন 80। এই কাউন্সিল অফ মিনিস্টার মিলে এটা হবে হচ্ছে যে নট মোর দেন 80। আর কি? ক্যাবিনেট মিনিস্টার নট মোর দেন 23। আর বাদ বাকি দুটো তোমরা সাজিয়ে নেবে তোমাদের মতন করে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এই যে কাউন্সিল অফ মিনিস্টার্স, প্রথমে বলছে কি টপমোস্ট লিডার্স অফ দ্য পার্টি, তারা কিন্তু হয় ক্যাবিনেট মিনিস্টার। এরা কারা? যেমন ধরো ডিফেন্স মিনিস্টার, এগ্রিকালচার মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, এক কথায় টপমোস্ট মিনিস্টার্স যারা, এরা হচ্ছে যে ক্যাবিনেট মিনিস্টার। নেক্সট হচ্ছে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। দেখো, এরা ক্যাবিনেট মিনিস্টারের মতোই সমস্ত কাজকর্ম করবে, কিন্তু এরা ক্যাবিনেট মিনিস্টারের স্ট্যাটাসটা পাবে না। এইটা হচ্ছে মেন সমস্যা। অর্থাৎ এরা সমস্তটাই কাজকর্ম করবে, কিন্তু ক্যাবিনেট মিনিস্টারের, এদেরকে ক্যাবিনেট মিনিস্টারের মিটিংয়ে ডাকা হয় স্পেশালি যখন এদের দরকার আছে, কিন্তু কোনো ভোটে অংশ নিতে পারবে না। আর এটা কি? মিনিস্টার অফ স্টেটস, এরা কি সাপোর্টিং মিনিস্টার। সাপোর্টিং মিনিস্টার মানে কি? ধরো একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে রেল মিনিস্টার আছে, আবার রেলের ক্যাবিনেট কী বলে মিনিস্টার অফ স্টেটও আছে। এখানে কি বলছে যে রেল মিনিস্টার বললো ঠিক আছে, আপনি ওই মেট্রোর বিষয়টা দেখেন, আর রেস্ট অফ দি পোর্শন আমি দেখে নিচ্ছি। তাহলে এভাবে আমরা দেখলাম দুজনে মিলে কোঅপারেট করে কাজটা করছে। এবার আসছি আমি এই লোকসভার যে প্রাণ, অর্থাৎ সোল অফ দ্য মিনিস্টার, দ্যাট ইজ প্রাইম মিনিস্টার, ইন রিলেশন টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার। এইবার প্রাইম মিনিস্টার কি করছে? দ্য প্রাইম মিনিস্টার রেকমেন্ডস পারসনস হু ক্যান অ্যাপয়েন্টেড অ্যাজ এ মিনিস্টার বাই দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ প্রাইম মিনিস্টার যার নাম রেকমেন্ড করবে, প্রেসিডেন্ট কিন্তু তাকেই ওথ দিবে ফর বিং দ্য মিনিস্টার। তারপরে কি? প্রাইম মিনিস্টার বিভিন্ন মিনিস্টারের মধ্যে চেঞ্জ করতে পারে। আজকে ধরো এগ্রিকালচার মিনিস্টার যে আছে, কালকে তাকে বলো তুমি এডুকেশন মিনিস্টার হয়ে যাও। আজকে যে এডুকেশন মিনিস্টার আছে, তাকে বললো তুমি পেট্রোলিয়াম মিনিস্টার হয়ে যাও। এরকম সে তার ডিসক্রিপশন অনুযায়ী চেঞ্জ করতে পারে, এবং কোন মিনিস্টারের মিনিস্ট্রি কতদিন থাকবে সেটা কিন্তু পিওরলি ডিপেন্ড করছে হচ্ছে যে এই প্রাইম মিনিস্টারের উপরে। আর কি? ক্যাবিনেটের যখন মিটিং হয় তখন কিন্তু প্রাইম মিনিস্টারই প্রিজাইড করবে সেই মিটিংটা। যে কোনো ক্যাবিনেটের মিটিংয়ে প্রিজাইডস ওভার মিটিং বাই দ্য প্রাইম মিনিস্টার। আর কি? হি ক্যান আস্ক মিনিস্টার টু রিজাইন অর অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট টু ডিসমিস হিম। মানে অর্থাৎ সে যদি তার কথা শুনে না চলে, তাকে ডিসলভ করে দিতে পারে, বা তাও যদি সে রিজাইন না দেয়, প্রেসিডেন্টকে বলবে আপনি ওকে বাতিল করে দেন। তাহলে বুঝতেই পারছো যে প্রাইম মিনিস্টার কতটা পাওয়ারফুল, যে তার কথাতেই মিনিস্টার থাকবে বা পড়ে যাবে। ন্যাচারালি তাকে তো সমীহ করে চলতেই হবে। আচ্ছা, এবার কি বলছে? পাওয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার। এতক্ষণ বলছিলাম আর কি যে প্রাইম মিনিস্টার কি ইন রিলেশন টু কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে তার কী কেমন কি। এবার আসছি আমি পাওয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার কিসের সঙ্গে? ইন রিলেশন টু প্রেসিডেন্ট। দেখো একটা একটা করে ইন রিলেশন টু করে করে কিন্তু আমি আগাচ্ছি। তো কি বলছে? প্রেসিডেন্টের, দেখো এখানে একটা খুব ভালো জিনিস, মজার কথা। আমি যদি বলি যে প্রেসিডেন্ট কি প্রাইম মিনিস্টারের কথা শুনে চলতে বাধ্য, দেখো এখানে কতগুলো বিষয় তোমাদের একটু ক্লিয়ার করতে লাগবে। জিনিসটা ভালো করে মন দিয়ে শুনবে। যখন কনস্টিটিউশন চালু হলো, আর্টিকেল 74-এ
বলা ছিল দেয়ার শ্যাল বি ওয়ান কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই প্রাইম মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট। শেষ, এইটুকুই ছিল। কিন্তু 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট করে অ্যামেন্ডমেন্ট করে বললো, অ্যান্ড ওর সঙ্গে যোগ অ্যাড করলো, দ্য প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু অ্যাডভাইস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ওয়ার্ডস অফ দ্য প্রাইম মিনিস্টার। এবার দেখা গেল যে এটা একটু বেশি বেশি হয়ে গেল। তখন 1978-এ 44th অ্যামেন্ডমেন্ট করে আরেকটু চেঞ্জ করা হলো, করে ওখানে অ্যাড করা হলো বাট, ওই অ্যান্ড দিয়ে যুগ অ্যাড করা হয়েছিল প্রথমে, তারপরে বাট দ্য প্রেসিডেন্ট মে আস্ক ফর রিকনসিডারেশন অফ দ্য বিল, অ্যান্ড ইফ দ্য পার্লামেন্ট reconsidered the bill, then the president is bound to follow the advice of the prime minister and his council of ministers. তাহলে প্রথমে কনস্টিটিউশন একরকম ছিল, তারপরে অ্যামেন্ডমেন্ট করা হলো, তারপরে আবার একটু অ্যামেন্ডমেন্ট করা হলো। এইভাবে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে পুরোপুরি গ্রিপ করে নিয়েছে আর কি। আচ্ছা, এবার কি বলছে, প্রেসিডেন্ট কিন্তু সবসময় পার্লামেন্টে যাবে না। It is the duty of the Prime Minister to intimate whatever the discussion is going on. হ্যাঁ, তো নর্মালি কি হয়, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার কেউই এগুলো ঠিকঠাক শোনে না, যখন দরকার হয় শোনে। তাদের যে সেক্রেটারিয়েটস আছে আইএএসরা, তারাই এখানকার আইএএসরা ওখানকে বলে দিচ্ছে, এরকম ব্যাপারটা চলে আর কি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে এছাড়াও কি বলছে, যত ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস হবে, ইউপিএসসি চেয়ারম্যান, কন্ট্রোলার অডিটর জেনারেল, যা যা ইলেকশন কমিশন, সমস্ত ধরনের হাইয়েস্ট অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু প্রেসিডেন্ট করবে অন দ্য রেকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার। কাজে বুঝতেই পারছো, প্রায় সব কিছুতেই কিন্তু প্রাইম মিনিস্টারের একটা সে থাকছে। তারপরে কি বলছে, ইন রিলেশন টু পার্লামেন্ট। এবার আসছি আমরা পার্লামেন্টের রিলেশনশিপে কেমন তার ক্ষমতা আর কি। দেখো, প্রাইম মিনিস্টার, তাকে তো বলা হচ্ছে হি ইজ দ্য লিডার অফ দ্য লোয়ার হাউস, মানে লোকসভার লোয়ার হাউস। কী বলছে, হি অ্যাডভাইজেস দ্য প্রেসিডেন্ট উইথ রিগার্ড টু সামনিং অ্যান্ড প্রোরোগিং দ্য সেশন অফ দ্য পার্লামেন্ট। সে পার্লামেন্টের এই কী বলে, সেশনটা সামন করবে বা প্রোরোগ করবে, যেটা করা উচিত সেটা কিন্তু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে রেকমেন্ড করে। আর কি, হি রেকমেন্ড দ্য ডিসলিউশন অফ দ্য লোকসভা টু দ্য প্রেসিডেন্ট অ্যাট এনি টাইম। অর্থাৎ প্রাইম মিনিস্টার যদি কোনো সময় প্রেসিডেন্টকে বলে আপনি লোকসভা ভেঙে দিন, ব্যাস কমপ্লিট, আবার ভোট। হি অ্যানাউন্সেস দ্য গভর্নমেন্ট পলিসিস অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। অর্থাৎ পার্লামেন্টে গভর্নমেন্টের পলিসি কী হতে যাচ্ছে এটা কিন্তু প্রাইম মিনিস্টারই ঘোষণা করবে, আর কোনো মিনিস্টার এটা ঘোষণা করতে পারবে না, প্রোভাইডেড যদি প্রাইম মিনিস্টার কাউকে দায়িত্ব দেয় তাহলে সে করতে পারবে। এই হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার। এখন আসছি আমরা রিগার্ডিং প্রেসিডেন্ট। আচ্ছা, প্রেসিডেন্টের প্রচুর পাওয়ার। দেখো, আমি আগেই বলছি প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য কান্ট্রি। I am talking about the chair of the president. The president is the head of the country. Naturally, entire power of the constitution lies to him. But on the name of president, prime minister is doing all the works. আচ্ছা, কি বলছে, তার পাওয়ারগুলোকে আমরা কতগুলো ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে নিচ্ছি। প্রথম যেটা বলছে এক্সিকিউটিভ পাওয়ার। এখানে কি বলছে, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স, জাজেস অফ হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট, লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট গভর্নর, গভর্নর, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ফিনান্স কমিশন, এই সমস্ত ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু করে প্রেসিডেন্ট আন্ডার এক্সিকিউটিভ পাওয়ার। একটা টিক্স বলে দিই, যখন এক্সিকিউটিভ পাওয়ারটা আসছে সঙ্গে সঙ্গে মনে করবে যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড পাওয়ার। এরপরে আসছে লেজিসলেটিভ পাওয়ার। এখানে কি বলছে, পার্লামেন্টে লোকসভা কতক্ষণ চলবে, কি বলছে, পার্লামেন্টকে সে অ্যাড্রেস করতে পারবে এবং সেই সঙ্গে কি বলছে, পার্লামেন্টের মিটিং কল করতে পারবে। কি বলে, প্রেসিডেন্ট হোল্ডস দ্য অথরিটি টু কল দ্য মিটিং অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড অ্যাড্রেস ইট অ্যান্ড কল দ্য জয়েন্ট সেশন। দেখো, প্রেসিডেন্টে কিন্তু জয়েন্ট সেশন কল করতে পারবে,
তাকে অ্যাড্রেস করতে পারবে, তাকে মিটিং কল করতে পারবে, সব কিন্তু এগুলো পারবে আন্ডার লেজিসলেটিভ পাওয়ার। ইভেন হি ক্যান ডিজলভ দি লোকসভা, মাইন্ড ইট, লোকসভা সেশন হোয়েন হি ডিমস ফিট, অর্থাৎ এখন লোকসভার সেশন ডিজলভ করে দিল, কোনো কথা নেই। তারপরে কি বলছে, সাম স্পেসিফিক বিল, যেমন মানি বিল অর বাজেট। তোমরা জানো যে পার্লামেন্টে পাস হয়, তারপরে সমস্ত বিলগুলো প্রেসিডেন্টের কাছে। এক্ষেত্রে কিন্তু উল্টো, অর্থাৎ মানি বিল বা বাজেট এগুলো যখন পার্লামেন্টে তোলা হচ্ছে, তখন কিন্তু এর জন্য প্রেসিডেন্টের প্রায়র পারমিশন দরকার। প্রেসিডেন্ট যদি স্যাংশন না করে, তাহলে কিন্তু এটা পার্লামেন্টে তোলা যাবে না। হলো, এরপরে আসি আমি ইমার্জেন্সি পাওয়ার, মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল ইস্যুস। প্রেসিডেন্টকে নর্মাল কন্ডিশন ফিরিয়ে আনার জন্য 3টা টাইপের ইমার্জেন্সি পাওয়ার দেওয়া হয়েছে আন্ডার আর্টিকেল 352, 356 অ্যান্ড 360। এটা 60 হবে, 360 হলো। তো তাহলে এখানে কি বলছে, প্রথমটা যেটা সেটা হচ্ছে যে ন্যাশনাল ইমার্জেন্সি। এখানে কি বললো, হোয়াট ইজ ন্যাশনাল ইমার্জেন্সি? দেখো, যদি এক্সটার্নাল কোনো কান্ট্রি ইন্ডিয়াকে অ্যাটাক করলো, বা কান্ট্রির মধ্যে পলিটিক্যাল এক্সট্রিম আনকন্ট্রোলড সিচুয়েশন চলে আসলো, তখন কিন্তু এই ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারে। তোমরা জানো যে 1962 যখন চাইনিজ অ্যাগ্রেশন হলো, তারপরে কি 1970 যখন বাংলাদেশ লিবারেশন ওয়ার হলো, এরকম সময় কিন্তু পাকিস্তান অ্যাটাক হলো, তখন কিন্তু আমরা এই ন্যাশনাল ইমার্জেন্সি জারি করেছিলাম। আর এটা হচ্ছে যে প্রেসিডেন্টস রুল ইন এনি স্টেট, অর্থাৎ অন দি বেসিস অফ দি রেকমেন্ডেশন অফ গভর্নর, মাইন্ড ইট, গভর্নরের রেকমেন্ডেশনের ভিত্তিতে যদি প্রেসিডেন্ট মনে করে ওই পার্টিকুলার স্টেটে আমাদের ইমার্জেন্সি ইম্পোজ করতে হবে, তাহলে কিন্তু সে এই আর্টিকেল 356 অনুযায়ী করতে পারে। আর একটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, অর্থাৎ গোটা কান্ট্রিতে বা কান্ট্রির কোনো একটা পার্টে যদি এক্সট্রিম ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দেয়, তাহলে কিন্তু এই আর্টিকেলটা এক্সিকিউট করতে পারে। এই সময় কি হবে, এই সময় কিন্তু কোনো গভর্নমেন্ট এমপ্লয়িজ স্যালারি পাবে না, এই সময় গভর্নমেন্ট কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক করবে না, অর্থাৎ ব্রিজ তৈরি, রোড তৈরি কিচ্ছু করবে না, সমস্ত খরচা স্টপ করে রাখবে। কিছুদিন পর যখন সেটা ঠিক হয়ে যাবে, তখন সে কিন্তু আবার সেটা করবে। ইন বিটুইন এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডের টাকা পয়সা কিন্তু আর কেউ পাবে না, মাইন্ড ইট। অনলি দ্য জাজেস, এদের বেতনটা শুধু বন্ধ হবে না, তাছাড়া সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি বলছে, জুডিশিয়াল পাওয়ার। জুডিশিয়াল পাওয়ারের মধ্যে বলছে যে আন্ডার আর্টিকেল 72 দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু গিভ রিপ্রাইভস, পার্ডন, রেসপাইট, রেমিশন অ্যান্ড কমিউটেশন অফ সেন্টেন্স। মানে যদি ধরো সুপ্রিম কোর্ট পর্যন্ত কাউকে তার অপরাধের জন্য হ্যাং বলে দিল, প্রেসিডেন্ট চাইলে তাকে সম্পূর্ণ ছেড়ে দিতে পারে, তার পানিশমেন্ট কমিয়ে দিতে পারে, তাকে যা খুশি করতে পারে। কিন্তু এটা কনস্টিটিউশন বলছে, কিন্তু আজ অবধি কোনো প্রেসিডেন্ট কিন্তু এই কাজটা করেনি। আর কি, নমিনেটিং দ্য মেম্বার্স টু পার্লামেন্ট। এই যে আমি একটু আগে বললাম যে লোকসভায় 2 জন আর রাজ্যসভায় 12 জন এদেরকে নমিনেট করে, এই যে লোকসভায় 2 জন আর রাজ্যসভায় 12 জন এদেরকে নমিনেট করছে প্রেসিডেন্ট। আচ্ছা, আর কি বলছে, ফিনান্সিয়াল পাওয়ার বলছে নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ পার্লামেন্টে মানি বিল তুলতে গেলে তার আগে কিন্তু প্রেসিডেন্টের সিগনেচার ইজ মাস্ট, তার পারমিশন ছাড়া কিন্তু এটা তোলা যাবে না। হলো, এরপরে বলছে আর একটা পাওয়ার, সেটা হচ্ছে যে ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ারটা কি, দেখো, ডিসক্রিশনারি পাওয়ার মানে তার ইচ্ছা অনুযায়ী কাজ। বলছে অ্যাপয়েন্টিং দ্য নিউ প্রাইম মিনিস্টার ইন কেস অফ দ্য ডেথ অফ দ্য প্রাইম মিনিস্টার ইন অফিস অর ইন কেস অফ এ হাং পার্লামেন্ট। দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি,
এটা একটু ভালো করে মনে রাখবে যে 1984 31 অক্টোবর 31 অক্টোবর এই দিন আমাদের ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী সেদিনকে অ্যাসাসিনেশন হয়েছিল। তো সেই দিন কি হলো, অন দি স্পট প্রেসিডেন্ট কিন্তু রাজীব গান্ধীকে প্রাইম মিনিস্টার করে দেয়। এটা ছিল তার ডিসক্রিশনারি পাওয়ার। হ্যাঁ, পরবর্তীকালে তাকে সিস্টেম মেনে সব কিছু করে আসতে হয়েছে ঠিক, কিন্তু অন দ্যাট স্পট কিন্তু প্রেসিডেন্ট এই স্টেপটা নিয়েছিল আর কি। আচ্ছা, তারপরে কি বলছে, হোয়েন দ্য প্রাইম মিনিস্টার এনি মিনিস্টার loses the no confidence motion, it's up to his discretion to dissolve the lower house or to look into the alternative government framing while life of Loksabha is intact। তার মানে কি বলছে, যদি নো কনফিডেন্স মোশন আনে অপোনেন্ট পার্টি এবং সেখানে যদি গভর্নমেন্ট হেরে যায়, তাহলে প্রেসিডেন্ট তার ডিসক্রিশন অনুযায়ী সেই লোকসভাকে বলতে পারে যে ঠিক আছে, আনটিল দ্য ফরমেশন অফ নিউ লোকসভা তোমরা কাজটা কন্টিনিউ করো, এটা কিন্তু বলতে পারে। আর কি, দ্য প্রেসিডেন্ট ক্যান ডিসমিস দ্য মিনিস্টার্স in case of the council of minister loses the confidence of the house but refuse to resign। বলছে নো কনফিডেন্স মোশনে হেরে গেল, তা সত্ত্বেও তারা অফিস ছাড়ছে না, তখন কিন্তু তাদেরকে ফোর্সফুল এটাকে খালি করতে পারে। এই গেল আমাদের প্রেসিডেন্ট রিলেটেড। এবার আসছি আমি জুডিশিয়ারি, একটু বড় চ্যাপ্টারটা জুডিশিয়ারি। তো জুডিশিয়ারিতে কি বলছে, আমাদের দেশে তো তোমরা জানো সুপ্রিম কোর্ট ইজ দ্য অ্যাপেক্স কোর্ট। সুপ্রিম কোর্টকে সবসময় আমরা বলে থাকি ইট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট বা অ্যাপেক্স, APEX, অ্যাপেক্স কোর্ট। কেন অ্যাপেক্স কোর্ট? ইট ইজ দ্য হাইয়েস্ট, টপমোস্ট, এর উপরে আর কেউ নেই, একদম টপে বসে আছে। আচ্ছা, এবার সুপ্রিম কোর্টের কি বলছে, ইভেন ইফ দেয়ার ওয়াজ সুপ্রিম কোর্ট, ইফ ইট হ্যাড নো পাওয়ার টু জাজ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট, even if it had the power, no one can trust the Supreme Court to give a fair verdict। অর্থাৎ সুপ্রিম কোর্টের সবার বিশ্বাস আছে, এটা সবাই বলছে। এখন বলছে যে এই জুডিশিয়ারির নেসেসিটিটা কি। তোমাদের একটু ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাই। ছোটোবেলাতে তোমরা অনেক সময় টিচারকে শুধু কমপ্লেন করতে, যে দেখেন আমাকে চুল টানছে, আমার পেন্সিলটা নিয়ে নিয়েছে, এরকম ভ্যারাইটিস কমপ্লেন তোমরা করো। কেন? উইথ দ্য হোপ ওই স্যার তার এগেনস্টে কোনো অ্যাকশন নেবে, দ্যাট মিনস ইউ গট দ্য জাস্টিস। তো ছোটোর থেকে তোমাদের মনে কিন্তু এই জাস্টিসের কনসেপ্টটা বসে আছে। ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, এই জুডিশিয়ারি যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এন্টায়ার সিস্টেমটা ব্লক হয়ে যাবে বা কোল্যাপস হয়ে যাবে। সেই কারণে আমরা কি বলছি যে সুপ্রিম কোর্ট একটা মোস্ট এসেনশিয়াল অ্যান্ড ভাইটাল ইনস্টিটিউশন, বা আমাদের জুডিশিয়ারি ডিপার্টমেন্টে বা ইনস্টিটিউশনটাই মোস্ট ভাইটাল, যাতে কিনা লেজিসলেচার বা এক্সিকিউটিভের উপরে আমাদের ফেইথ নষ্ট হলেও যেন জুডিশিয়ারির উপর ফেইথ নষ্ট না হয়, তাহলে কিন্তু এন্টার কান্ট্রি কোল্যাপস করে যাবে। এখানে কি বলছে, সুপ্রিম কোর্ট কি কি কাজ করছে, তারা জাস্টিস প্রোভাইড করছে যদি গন্ডগোল লাগে বিটুইন দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, বিটুইন দ্য সিটিজেন্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট, টু অর মোর স্টেট গভর্নমেন্ট, বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইউনিয়ন অর স্টেট লেভেল গভর্নমেন্ট। এক কথায় মনে রাখো, গভর্নমেন্টের গন্ডগোল, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের গন্ডগোল, স্টেট গন্ডগোল, সিটিজেন সঙ্গে কান্ট্রির গন্ডগোল, সিটিজেনের সঙ্গে গভর্নমেন্টের গন্ডগোল, সমস্তটা কিন্তু সলভ করবে আমাদের সুপ্রিম কোর্ট। হলো? আচ্ছা, এবার বলছে এই সুপ্রিম কোর্টটা কিন্তু পিওরলি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা দেখছি যে জুডিশিয়ারিটা কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দে আর নট আন্ডার দ্য কন্ট্রোল অফ লেজিসলেচার অর এক্সিকিউটিভ। জাজেসরা তাদের ইচ্ছা অনুযায়ী ডিসিশন নিতে পারে, এবং এই ডেমোক্রেসিতে এই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এই লেজিসলেচার বা এক্সিকিউটিভ, এরাও কিন্তু এতটা ইন্ডিপেন্ডেন্ট না যতটা কিনা কোর্ট।
সেই জন্য যখন মানুষ দেখতে পাচ্ছে যে আমরা লেজিসলেচার বা এক্সিকিউটিভের কাছ থেকে প্রপার সাপোর্ট পাচ্ছি না, তখন কিন্তু আমরা চলে আসছি জুডিশিয়ারি ডিপার্টমেন্টের কাছে, যাতে কিনা সেখানে গেলে আমরা ন্যায় পাই, জাস্টিস পাই। সেই জন্য কিন্তু আমরা জুডিশিয়ারির কাছে যাচ্ছি। তাহলে এই জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, যদি লেজিসলেচার বা এক্সিকিউটিভ দ্বারা কন্ট্রোল হয়, ন্যাচারালি সেখানে তো পলিটিক্যাল ইন্টারফারেন্স আসবেই। সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট রেখে দিয়েছি। শুধু তাই নয়, জুডিশিয়ারিকে বলা হচ্ছে দে আর দ্য গার্ডিয়ান অফ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ যে কোনো জায়গাতে যে কোনো গভর্নমেন্ট যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অর্ডিনারি সিটিজেনরা কোর্টে গেলে পরে সেই ফান্ডামেন্টাল রাইটসটাকে রিজিউম করাতে পারবো। এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাজ দ্য প্রোটেক্টার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ পার্লামেন্টের যে বেসিক ফিচার্সগুলো আছে, কোনো গভর্নমেন্ট যদি বেসিক ফিচার্সটাকে চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু কোর্ট সেটাকে ক্যান্সেল করে দিয়ে সেটাকে রেস্টোর করতে পারবে। সেই জন্য জুডিশিয়ারি ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের সমস্ত দুই ডিপার্টমেন্টের থেকে কমপ্লিটলি ডিস্টিংক্ট ইন নেচার। আচ্ছা, এবার বলছে হোয়াই দ্য জুডিশিয়ারি এনজয়েস এ হাই লেভেল অফ কনফিডেন্স। দেখো, তার কারণটাই হচ্ছে যে আমরা জানি জুডিশিয়ারি হচ্ছে একমাত্র ডিপার্টমেন্ট যার উপর আমাদের সবার আস্থা আছে। যদি জুডিশিয়ারির উপর আমাদের আস্থা না থাকতো, তাহলে কিন্তু তারা এত পাওয়ার ভোগ করতে পারতো না। কারণ আজকের দিনে কিন্তু সবসময় আমাদের যে লেজিসলেচার বা এক্সিকিউটিভের উপর আস্থা থাকছে তা কিন্তু নয়। আমরা জানি যে যেখানেই যাই হোক না কেন, অ্যাটলিস্ট আমরা জুডিশিয়ারি ডিপার্টমেন্টে গেলে আমরা কিন্তু জাস্টিস পাবই। বিং এ অর্ডিনারি সিটিজেন আমাদের কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আছে। এখানে আর একটা বলি, জুডিশিয়াল রিভিউ। এই জিনিসটা কি? জুডিশিয়াল রিভিউটা হচ্ছে যে যখন এক্সিকিউটিভ বা লেজিসলেচার কোনো কাজ করছে, রংফুল কাজ করলো, কনস্টিটিউশন ভায়োলেট করে কোনো কাজ করলো, তখন কিন্তু একজন রিটায়ার্ড জাজ বা রানিং জাজ অফ সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট তারা একটা কমিশন তৈরি করে তারা কিন্তু এই কাজটাকে সার্চ করতে পারে হোয়েদার দে হ্যাভ ভায়োলেটেড দ্য কনস্টিটিউশন অর নট, এবং সেই অনুযায়ী তারা রিপোর্ট দেবে, সেই রিপোর্ট অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে আমাদের জুডিশিয়াল রিভিউ। তাহলে তারা কিন্তু এই লেজিসলেচার বা এক্সিকিউটিভ দুজনের কাজকেই কিন্তু জাজ করতে পারছে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয়টা। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তোমরা চ্যাপ্টারটাকে ভালো করে বুঝবে। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, আমি অবশ্যই তোমাদেরকে সেটাকে আরেকটা ভিডিও তৈরি করে সেগুলোকে সব ক্লিয়ার করে দেবো। তো এই চ্যাপ্টারটা খুবই ভাইটাল তোমাদের ইন অল রেসপেক্ট, রিগার্ডিং এডুকেশন, রিগার্ডিং পরবর্তীকালে জবের পরীক্ষার জন্যই বলো বা ডে টু ডে লাইফে বলো, এটা কিন্তু খুব একটা লাগবে। আশা করি পরিষ্কার হয়েছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আবার বলছি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।